আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার, জীবনের শক্তি এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছরেই একটা করে কোশ্চেন আসে। তো এটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে? তো আগে চ্যাপ্টারের নামটা লিখে জীবনের শক্তি। এই চ্যাপ্টারে দুইটা বিষয় পড়লেই হয়ে যাবে। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে সালেকশন সিচুয়েশন আর একটা শোষণ। তো আজকের পার্টে আমরা সাজেশন সেশনটা কভার করব, আর বাকি পরের পার্টে আরেকটা পার্টে শ্বসন পার্টটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো সাজেশন সেশন টপিক করার আগে শুরুতে বই হাবিজাবি কিছু জিনিস লেখা আছে, সেটা হচ্ছে যে দেখবা একটা প্যারার মধ্যে লেখা আছে যে এ প্লাস পি আই বিক্রিয়া করে তৈরি করে এডিপি, সরি এএমপি। আরেকটা এএমপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করে এডিপি। এডিপি এর সাথে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে তৈরি করে এটি। এই পেরার মধ্যে কি লেখা আছে সেটা বাংলায় লেখা আছে, আমি বিক্রিয়াতে বুঝবো। তো বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কি? এর নাম হচ্ছে অ্যাডোনেসিন। কি বললাম? অ্যাডোনেসিন। আমরা আরো পরে 12 নম্বর চ্যাপ্টার, মেবি 12 নম্বর চ্যাপ্টারে ডিএনএ নিয়ে আলোচনা করা আছে। ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন ঘটিত 4টা বেস থাকে। একটা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই যে অ্যাডেনিন, ওই অ্যাডেনিনের সাথে যখন একটা রাইবোজ সুগার যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় অ্যাডোনিসিন। সেই অ্যাডোনিসিনের এটা, ঠিক আছে? অ্যাডোনিসিনের এটা এর সাথে যখন একটা ইনঅর্গানিক ফসফেট, আইতে বোঝাইছে ইনঅর্গানিক ফসফেট, একটা ইনঅর্গানিক ফসফেট যখন যুক্ত হয় তখন তৈরি হয় এএমপি। এখানে আলো লাগে। আর এটা কোথায় হয়? ক্লোরোফিলের মধ্যে। তো সেম বিক্রিয়ার নিচের গুলো ওই একই, ক্লোরোফিল এবং আলো লাগবেই। তাহলে ক্লোরোফিল এবং আলোর উপস্থিতিতে এটিপির সাথে ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করলো? এএমপি। এটার নাম অ্যাডোনিসিন মোনোফসফেট। এম তে মোনোফসফেট। এএমপির সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় এডিপি, অ্যাডোনিসিন ডাইফসফেট। অ্যাডোনিসিন ডাইফসফেটের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় এটিপি, অ্যাডোনিসিন ট্রাইফসফেট। এই যে ফসফেট যুক্ত হচ্ছে, এই ফসফেট যুক্ত হওয়ার এই বিক্রিয়াগুলোর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ফসফোরাইলেশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াগুলোর নাম কি? ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন বিক্রিয়া। তাহলে ক নম্বরে যদি আসে ফসফোরাইলেশন বিক্রিয়া কাকে বলে, তাহলে আমরা বলবো যে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে অ্যাডেনিনের সাথে ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়াগুলোকে ফসফোরাইলেশন বিক্রিয়া বলে। কারণ একটা যদি বলতাম যে এএমপি তৈরি হওয়ার বিক্রিয়া, তাহলে হয়তো না। কারণ ফসফোরাইলেশন বিক্রিয়া শুধু এএমপি তৈরি করে না, এডিপিও তৈরি করে, এটিপিও তৈরি করে। এই জন্য ফসফেট যুক্ত হওয়ার যতগুলো বিক্রিয়া সবগুলোই কি? ফসফোরাইলেশন বিক্রিয়া। তো এই তিনটা বিক্রিয়ার মধ্যে এই যে এই একটা বিক্রিয়া আছে এটিপি তৈরির বিক্রিয়া, এটা তো একটা ফসফোরাইলেশন বিক্রিয়া, কিন্তু এর একটা স্পেসিফিক আলাদা নাম আছে, সেটা হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন। তাহলে এই বিক্রিয়ার নাম কি বললাম? ফটোফসফোরাইলেশন। তাহলে এই বিক্রিয়ার স্পেসিফিক একটা নাম আছে, সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। তাহলে যদি পরীক্ষাতে আসে যে ফটোফসফোরাইলেশন কাকে বলে, তখন আমরা এই কথাটা লিখবো যে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার বিক্রিয়াকেই বলা হয় ফটোফসফোরাইলেশন। যদি ক নম্বরে আসে তাহলে শুধু সংজ্ঞায় লিখবো, আর যদি খ নম্বরে আসে তাহলে সংজ্ঞা এবং একটা উদাহরণ দিয়ে দেবো। যদি ফসফোরাইলেশন আসে তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিব, আর যদি ফটোফসফোরাইলেশন আসে তাহলে এটাই দিতে হবে স্পেসিফিক করে। তাহলে এতটুকু আমি আশা করছি বুঝতে পারছো।
তো এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে সালেকশন সিলেকশন। সালেকশন সিলেকশন, তো শুরুতেই আসি সালেকশন সিলেকশন কাকে বলে। তো সালেকশন সিলেকশন কাকে বলে এটা পড়ার জন্য আমাদের বিক্রিয়া দেখতে হবে। কি হয়, পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, এখানে অবশ্যই আলো লাগবে, আর এই বিক্রিয়াটা ক্লোরোফিলের মধ্যেই হবে। ক্লোরোফিল কি তৈরি করে, C6H12O6 এবং পানি উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হয়। এই যে C6H12O6 এটার নাম হচ্ছে কি, খাদ্য বা শর্করা। এটাই তো আমাদের মেন উৎপাদ, কার্বোহাইড্রেট তৈরি করা, তাই না? এটা হচ্ছে শর্করা, এই শর্করা তৈরি করার আমাদের মেন টার্গেট। তো এই বিক্রিয়া থেকে আমরা সালেকশন সিলেকশন কাকে বলে সেই সংজ্ঞার পারফেক্ট একটা সংজ্ঞা দেবো, মানে সেই সংজ্ঞাটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাব। তাহলে দেখো এখানে কি হয়েছে, পানি কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে সূর্যের আলোর উপস্থিতি ক্লোরোফিলের মধ্যে থেকে কি তৈরি করছে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে। এটাই আমরা সংজ্ঞার মধ্যে লিখবো, যে বলবো যে প্রক্রিয়ায় উদ্ভিদ পানি এবং কার্বন ডাই অক্সাইড দ্বারা সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে কি কি বলে, সালেকশন সিলেকশন বলে। তাহলে যদি ক নাম্বারে আসে শুধুমাত্র শুধু সংজ্ঞাটা লিখবো, আর যদি খ নাম্বারে আসে তাহলে সংজ্ঞা এবং এই বিক্রিয়াটা দিয়ে দিব। ঠিক আছে, তো সংজ্ঞাটা আমি আরেকবার বলতেছি, যে যে প্রক্রিয়ায় উদ্ভিদ পানি এবং কার্বন ডাই অক্সাইড দ্বারা সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালেকশন সিলেকশন বলে। সালেকশন সিলেকশনের দুইটা পর্যায় আছে। যে যে গ্লুকোজ যে তৈরি হবে, এটা তো এমনি এমনি আমি পানি এবং কার্বন ডাই অক্সাইড একসাথে দিলাম আর বিক্রিয়া হয়ে তৈরি হলো, এটা তো এমনি এমনি হয় না, তাহলে তো আমরা তো ল্যাবরেটরিতেই তৈরি করতে পারতাম। এর মধ্যে যে বিশেষ কয়েকটা প্রক্রিয়া আছে, পর্যায় আছে, কিভাবে এই যে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি হয়, সেটাই হচ্ছে যে আমাদের সালেকশন সিলেকশনের বর্ণনা করতে হবে। তাহলে সালেকশন সিলেকশনে যে কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হয়, এটা দুইটা পর্যায়ে তৈরি হয়। একটা পর্যায়ের নাম হচ্ছে আলোক পর্যায়, আলোক পর্যায়, ঠিক আছে। আর আরেকটা পর্যায় হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে একটা আলোক পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়। তোমাদের বইয়ে লেখা আছে এটা অন্ধকার পর্যায়, কিন্তু না, এটা অন্ধকার পর্যায় না, কারণ এটা শুধুমাত্র অন্ধকারে হয় না, এটা আলোতেও হয়। এই জন্য এটাকে অন্ধকার পর্যায় বলা যাবে না, এটাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলতে হবে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে আলোক পর্যায়ের বর্ণনা। সর্বপ্রথম গ নাম্বার কোশ্চেন, আলোক পর্যায়ের বর্ণনা। তাহলে আলোক পর্যায়ে যখন বর্ণনা গ নাম্বারে আমরা বুঝতে পারবো, তখন আহ আলোক পর্যায়ে দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে এটিপি আর NADPH2, এই দুইটা জিনিস তৈরি হবে। কিভাবে তৈরি হবে সেটাই আলোক পর্যায়ে বলবো, ঠিক আছে। তাহলে এটিপি তৈরিটা আমরা দেখি, আমরা আগে দেখি, আমরা শুরুতেই একটা বিক্রিয়া দেখছিলাম যে এডিপি এর সাথে যখন একটা ফসফেট আইপি বা পিআই অথবা পি যদি যুক্ত হয়, তাহলে কি তৈরি হয়, এটিপি। এখানে আলো লাগে আর এখানে ক্লোরোফিল লাগে, তাই তো। এই বিক্রিয়াটা আমি শুরুতেই বলাই দিয়েছি, এইভাবে এটিপি তৈরি হয়। তাহলে এটিপির বর্ণনা আমরা এভাবেই দেব, যে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে এডিপির সাথে একটি ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এই প্রক্রিয়ার নাম কি যেন বলছিলাম, ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। তাহলে আগে এই ব্যাখ্যাটা দিব, তারপরে বিক্রিয়া দিয়ে দিব। তাহলে এটিপি তৈরি হয়ে গেল, এখন আমাদের NADPH2 তৈরি কিভাবে হয় সেটা আমরা লিখব। তো NADPH2 তৈরি হওয়ার জন্য এখানে আরেকটা বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে যে H2O বিক্রিয়া করে, এখানেও ক্লোরোফিল এবং আলো লাগবে, H প্লাস মানে প্রোটন এবং অক্সিজেন এবং দুইটা ইলেকট্রন সমতা করছে, সমতা না করলে সমস্যা নাই। তাহলে দেখো এখানে কি হচ্ছে, পানির অণু ভেঙে যাচ্ছে, দুইটা ইলেকট্রন, দুইটা হাইড্রোজেন এবং অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করতেছে। এই প্রক্রিয়ার একটা নাম আছে, এই বিক্রিয়ার একটা নাম আছে, সেটা হচ্ছে ফটোলাইসিস। তাহলে এই প্রক্রিয়ার নাম কি বললাম, ফটোলাইসিস।
ফটোলাইসিস। তাহলে ক নম্বরে যদি আসে যে ফটোলাইসিস কাকে বলে বা হাইড্রোলাইসিস, ফটোলাইসিসের আরেকটা নাম আছে হাইড্রোলাইসিস মানে পানি ভাঙা। তো হাইড্রোলাইসিস যদি আসে তাহলে এই একই সংজ্ঞা। তাহলে ক নম্বরে যদি আসে ফটোলাইসিস কাকে বলে, তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ায় পানির অণু ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করে তাকে হাইড্রোলাইসিস বলে। তাই এটা ভালো করে আরো লেখা যায় যে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে পানির অণু ভেঙে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করে, এই প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। যদি ক নম্বরে আসে তাহলে ফটোলাইসিস শুধু কাকে বলে সেটা লিখবো, আর যদি খ নম্বরে আসে তাহলে ফটোলাইসিস কাকে বলে সেটা লিখবো এবং এই বিক্রিয়া দিয়ে দিব, শেষ। তো আমাদের তো ফটোলাইসিস কাকে বলে সেটা আমাদের এইখানকার মূল আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় কি NADPH2 কিভাবে তৈরি হয়। তো উদ্ভিদের মধ্যে NADP থাকে আগে থেকেই, NADP। NADP কি? এতে নিকোটিনামাইড, এতে অ্যাডেনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে নিকোটিনামাইড অ্যাডেনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট এটার পূর্ণ রূপ বইয়ে আছে, লিখে নিও। নিকোটিনামাইড অ্যাডেনোসিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে উদ্ভিদের মধ্যে আগে থেকেই এই পদার্থটা থাকে। এই যে ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন যে তৈরি হয়েছিল, এই ইলেকট্রন NADP কে কি করে? বিজারিত করে। বিজারিত করে NADPH2 তৈরি করে। এইভাবেই NADPH2 এবং ATP তৈরি হয়। তাহলে আমাদের যদি পরীক্ষাতে কি আসে যে এটিপি তৈরির প্রক্রিয়া, সরি, আলোক পর্যায়ের বর্ণনা দাও, আমরা বুঝতে পারছি যে কোশ্চেনে আলোক পর্যায়ের বর্ণনাই চাইছে। তাহলে আলোক পর্যায়ের বর্ণনা কিভাবে দেবো সেটা আমি একবারে কিভাবে দেবো সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা বলবো উদ্দীপকের পর্যায়টি হলো আলোক পর্যায়। এই পর্যায়ে এটিপি এবং NADH2 তৈরি হয়। সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে এটিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তারপরে এই বিক্রিয়া দিয়ে দেবো, দেন আবার এটার ব্যাখ্যা দিব যে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে পানির অণু ভেঙে গিয়ে হাইড্রোজেন, অক্সিজেন এবং ইলেকট্রন তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস তারপরে এই বিক্রিয়া দেব, দিয়ে বলবো ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন ইলেকট্রন NADP কে বিজারিত করে NADPH2 তৈরি করে। এটাকে তোমাদের বইয়ে আরেকটা ভাবে লেখা আছে, সেটা হচ্ছে যে NADPH প্লাস H প্লাস, একই কথা, এই দুটো এই যুক্ত হয়ে H2 তৈরি হয়। ঠিক আছে, পারবা? তাহলে আলোক পর্যায়ের বর্ণনা যদি আসে, আমি আশা করতেছি পারবা। এইভাবে লিখলে তিনে তিনই পাবা। আর এই বিক্রিয়াগুলো না দিলে স্যারেরা মাইন্ড করে আর নাম্বার 1 নাম্বার করে কেটে দেয়। আর জীবনে 1 নাম্বার অনেক গুরুত্বপূর্ণ, তাই ভালো করে লিখবা, সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করবা। তো আলোক পর্যায়ের বর্ণনা চলে গেল, এখন আমরা পড়বো আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা। আলোক নিরপেক্ষ পর্যায়ে, তো আলোক নিরপেক্ষ পর্যায়ে কোশ্চেনটাই থাকবে এই যে এরকম করে যে H2O প্লাস কার্বন ডাই অক্সাইড, আর এখানে সবকিছু দেওয়া থাকবে, ক্লোরোফিল, আলো, এখানে দেওয়া থাকবে A, আর H2O প্লাস অক্সিজেন। প্রশ্ন বলবে যে এ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো বা এ তৈরির পর্যায় ব্যাখ্যা করো। আমরা এটি যখন আলোক পর্যায়ের বর্ণনা দেখলাম, এ মানে কি জানো? এ মানে কি? C6H12O6, গ্লুকোজ বা শর্করা। এই শর্করা তৈরির প্রক্রিয়ায় ব্যাখ্যা করতে বলবে। তাহলে এটা যখন ব্যাখ্যা করতে বলবে তখন আমরা কি আলোক পর্যায়ে এটা তৈরি হয়েছিল, গ্লুকোজ তৈরি হয়েছিল? আলোক পর্যায়ে কিন্তু তৈরি হয় নাই। তাহলে যদি বলে যে এ তৈরির রূপে ব্যাখ্যা করো, তাহলে আমাদের অবশ্যই আলোক নিরপেক্ষ পর্যায়ের কথা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা পড়বো আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা। তো এটা উদ্ভিদ পত্ররন্ধ্র দিয়ে, পাতার পত্ররন্ধ্র থাকে, পত্ররন্ধ্র দিয়ে কি কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গ্রহণ করে উদ্ভিদের মধ্যে আগে থেকেই একটা পদার্থ থাকে, তার নাম হচ্ছে রাইবোলুজ। রাইবো রাইবোলুজ লুজ 1,5 ডাইফসফেট। উদ্ভিদের মধ্যে আগে থেকে এই পদার্থটা থাকে, রাইবোলুজ 1,5 ডাইফসফেট। এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট একটি যৌগ।
এরা দুইজন একসাথে যুক্ত হয়ে তৈরি করে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড, এই কিটো অ্যাসিড অস্থায়ী, তাই কি হয় সঙ্গে সঙ্গে ভেঙে যায়, ভেঙে গিয়ে 3PGA তৈরি করে, দুই অণু 3PGA তৈরি করে। 3 কেন? 3 কার্বন বিশিষ্ট, তাই ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এই তৈরি হওয়ার পরে এর সাথে ওই আলোক পর্যায়ে এটিপি এবং NADP তৈরি হয়েছিল, ডিপি H2, বিভিন্ন বিক্রিয়া শেষে আমরা C6H12O6 পাই। এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা। জাস্ট এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা ব্যাখ্যাটা দিব, এই ডায়াগ্রাম দিতে হবে না পরীক্ষা। তো দেখো, এটা 5 কার্বন বিশিষ্ট যৌগ আর 1 কার্বন বিশিষ্ট, 1 কার্বন ডাইঅক্সাইডে 1 কার্বন আছে, এই দুটো যুক্ত হয়ে কিটো অ্যাসিড তৈরি করলো। তাহলে এই কিটো অ্যাসিডের কার্বন সংখ্যা কত? 6। এটা এমসিকিউতে আসতে পারে। তাহলে কিটো অ্যাসিডের কার্বন সংখ্যা 6। কিটো অ্যাসিড অস্থায়ী, সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে কি তৈরি করে? 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে এটিপি এবং NADH2 আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি NADH2 বিক্রিয়া করে C6H12O6 তৈরি করে। তো ফসফোগ্লিসারিক অ্যাসিড এই 3 কার্বন বিশিষ্ট হওয়ায় একে C3 চক্র বলা হয়, C3 চক্র। আর এই C3 চক্র বিজ্ঞানী কেলভিন নামক বিজ্ঞানী আবিষ্কার করছেন, কেলভিন, তাই এটাকে কেলভিন চক্র বলা হয়। আর যে সকল উদ্ভিদের মধ্যে C3 চক্র বিদ্যমান সে সকল উদ্ভিদকে C3 উদ্ভিদ বলা হয়। তাহলে দেখো, এটা তোমাদের এক বইয়ে একটা প্যারার মধ্যে কেলভিন চক্র আর হ্যাসো-স্ল্যাক চক্র দেওয়া আছে, সেখানে পরে আমি আশা করছি অতটা বুঝতে পারবো না, আমি এখানে সহজ করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখো, C3 চক্র কাকে বলে, এগুলো এমসিকিউ মানে ক নাম্বারে আসতে পারে। কেলভিন চক্র কাকে বলে, C3 উদ্ভিদ কাকে বলে, এগুলো যদি ক নাম্বারে আসে তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা দিব, সেটা হচ্ছে যে আমরা বলবো আলোক নিরপেক্ষ পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ, এটা কি আলোক নিরপেক্ষ পর্যায় না? তাহলে বলবো আলোক নিরপেক্ষ পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট হওয়ায় এই পর্যায়ে, এই 3 কার্বন বিশিষ্ট হওয়ায় এই চক্রকে বলা হয় C3 চক্র। বুঝা গেছে? এই C3 চক্র বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করছেন, তার নাম অনুসারে একে বলা হয় কেলভিন চক্র। যে সকল উদ্ভিদের মধ্যে C3 চক্র বিদ্যমান বা C3 চক্র দেখা যায় সে সকল উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। তাহলে এই 3টা সংজ্ঞা আমি যেগুলো বলছি এগুলো লিখে লিখে নোট করতে পারো, না করলেও সমস্যা নাই, যদি মুখস্থ থাকে তাহলে তো ভালোই। তো যখন C3 চক্র এই 3PGA নিয়ে আবিষ্কার হয়ে গবেষণা শুরু হলো, তখন দেখলো যে সবগুলো উদ্ভিদের মধ্যে যে চক্রটা ঘটে, প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট হয় না, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে 4 কার্বন বিশিষ্টও হয়। 4 কার্বন বিশিষ্ট পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এইটাও তৈরি হয়। তাহলে কিটো অ্যাসিড ভেঙে এই দুটাও তৈরি হতে পারে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডও তৈরি করতে পারে। তো এগুলো 3 কার্বন বিশিষ্ট ছিল, আর তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে C4 চক্র বলা হয়। আর যে সকল উদ্ভিদের মধ্যে C4 চক্র বিদ্যমান সে সকল উদ্ভিদকে C4 উদ্ভিদ বলা হয়। এটা কেলভিন আবিষ্কার করছে, এই জন্য এর নাম অনুসারে এটাকে কেলভিন চক্র বলা হয়। এটা বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাচ নামক বিজ্ঞানী আবিষ্কার করছেন, তাই হ্যাচ ও স্ল্যাচ চক্র বলা হয়। আর C4 উদ্ভিদ। তাহলে এটার সংজ্ঞা যেভাবে দিয়েছি এটার সংজ্ঞা সেভাবেই দিব, যে আলোক নিরপেক্ষ পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট হওয়ায় এটাকে, এই চক্রকে বলা হয় C4 চক্র। আর যে সকল C4 চক্র বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক নামক বিজ্ঞানী আবিষ্কার করছেন, এই জন্য এদের নাম অনুসারে এটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। এবং যে সকল উদ্ভিদের মধ্যে C4 চক্র বিদ্যমান সে সকল উদ্ভিদকে C4 উদ্ভিদ বলা হয়। তো এটা আমাদের আলোচ্য বিষয় ছিল না, এটাও আলোচ্য বিষয় ছিল না, আমাদের আলোচ্য বিষয়টা ছিল হচ্ছে আলোক পর্যায়ের বর্ণনা। তো আলোক পর্যায়ের বর্ণনা
কিভাবে দিব সেটা এখন পড়ি। আর এগুলা ক ক্ষয়ে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নিও। আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা যদি আসে, আমরা বলে দিব যে উদ্দীপকের এ হলো গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা দেওয়া হলো। উদ্ভিদের মধ্যে আগে উদ্ভিদ পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে রাইবোলোজ 1,5-ডাইফসফেটের সাথে বিক্রিয়া করে কিটো অ্যাসিড তৈরি করে। এই কিটো অ্যাসিড অস্থায়ী হয়, সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে 2 অনু ফসফোগ্লিসারিক অ্যাসিড অথবা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি এবং NADPH2 এর সাথে বিভিন্ন বিক্রিয়া শেষে C6H12O6 তৈরি করে বা গ্লুকোজ তৈরি করে। এইভাবে আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা তৈরি হয়। বোঝা গেছে? তাহলে কিটো অ্যাসিডটা কি ছিল? অস্থায়ী, তাই এটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। আমি আশা করছি এই ব্যাখ্যাগুলো তোমাদের কাছে আর কঠিন লাগবে না, তোমরা ভালো করে আবার পড়ে নিও। ঠিক আছে? তাহলে আলোক পর্যায়ের বর্ণনা, আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা, এগুলো গয়ে আসতে পারে। তাহলে ঘয়ে কি আসতে পারে? সালেকশন সিলেকশনের গুরুত্ব, এটা তো পড়ানোর কিছুই নাই। 3, 4, 5 থেকে শুরু করে যখন থেকে সমাজবিজ্ঞান বই যুক্ত হয়েছে তখন থেকে আমরা সালেকশন সিলেকশনের গুরুত্ব পড়ে আসতেছি, শ্বসনের গুরুত্ব পড়ে আসতেছি। যে সালেকশন সিলেকশনে অক্সিজেন তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, শর্করা তৈরি হয়, সেগুলো আমরা খাই, খাদ্য হিসেবে গ্রহণ করি। অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, তাই তো? তাহলে এগুলো ব্যাখ্যা দিবা। তো সালেকশন সিলেকশনের গুরুত্ব এটা ঘ নম্বরে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে নিও। দেন আবার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রভাবকীয় ভূমিকা। সালেকশন সিলেকশনের প্রভাবকের ভূমিকা, প্রভাবকের ভূমিকা, তার মানে হচ্ছে যদি বেশি আলোতে কি হয়, কম আলোতে কি হয়, কত ডিগ্রি তাপমাত্রাতে বেশি হয় সালেকশন সিলেকশন, কত ডিগ্রি তাপমাত্রা সালেকশন সিলেকশন কম হয়, কোন রঙিন আলোতে সালেকশন সিলেকশন বেশি হয়, কোন রঙিন আলোতে সবচেয়ে কম হয়, এগুলা ব্যাখ্যা। ঠিক আছে? অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে সালেকশন সিলেকশন বেশি হবে না, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকলে কি হবে, এগুলা এই প্রভাবকের ভূমিকা, এটা ঘ নম্বরে আসতে পারে। তাহলে দুইটা ঘ নম্বরের কথা বললাম, একটা হচ্ছে সালেকশন সিলেকশনের গুরুত্ব, আর একটা হচ্ছে প্রভাবকীয় ভূমিকা। এই দুটা পড়বো। আর একটা খ নম্বরে, এখন তো তোমাদের শর্ট কোশ্চেন যুক্ত হয়েছে, তো খ নম্বরে অথবা শর্ট কোশ্চেনে একটা কোশ্চেন দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে C3 চক্র আর C4 চক্র, এই দুটার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য। তো প্রথম 1 নম্বর পার্থক্যে আসি। 1 নম্বর পার্থক্য হচ্ছে যে এদের প্রথম স্থায়ী পদার্থ 3PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এটা কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। লিখে নেন। 2 নম্বর পার্থক্য কি? এটা বিজ্ঞানে এদের মধ্যে কি কি হয়? কেলভিন চক্র হয়। আর এদের মধ্যে SO3 চক্র হয়, কিন্তু এখানে কেলভিন চক্র হয়, কারণ এর মধ্যে কি C3 আছে না, C3 হওয়ার পরে আরেকটা চক্র হয়েছে, মানে এখানে কার্বন সংখ্যা তো 3টা আছেই, তার উপর আরেকটা হয়েছে, এই জন্য এর মধ্যে কি হয়? কেলভিন চক্র হয়। কেলভিন এন্ড HO স্ল্যাশ চক্র, দুটাই ঘটে। ঠিক আছে? এর কার্বন সংখ্যা কম, তাহলে কি এর আণবিক ভর কম, আণবিক ভর কম, আর এর বেশি। এর কার্বন সংখ্যা কম, এর উৎপাদনও কম। উৎপাদন কম আর এর উৎপাদন বেশি। আরো অনেক ডিফারেন্স আছে, তোমরা পড়ে নিও। এখানে আরেকটা ডিফারেন্স দিতে পারো, উদাহরণ আম, জাম, কাঁঠাল ইত্যাদি। আর এটার কি? ধান, গম, ভুট্টা ইত্যাদি। তাহলে দেখো, এর পার্থক্য আসলে শর্ট কোশ্চেন আসতে পারে, তোমাদের নতুন যুক্ত হয়েছে। তো C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য, বা C3 C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য,
তাহলে আমরা বলবো এটার প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড আর এটা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। এটা কি কেলভিন চক্র ঘটে এই চক্রের মানে C3 উদ্ভিদের মধ্যে আর C4 উদ্ভিদের মধ্যে হ্যাশ স্ল্যাগ চক্র ঘটে, তার মানে কেলভিন চক্র ঘটে, তার পাশাপাশি হ্যাশ স্ল্যাগ চক্র ঘটে। এর আণবিক ভর কম, কারণ এর কার্বন সংখ্যা কম। আণবিক ভর বের করা তো জানো, রসায়নে পড়ছো। তাহলে আণবিক ভর কম কেন? এর কার্বন সংখ্যা কম। তাহলে এর কার্বন সংখ্যা বেশি, তাই আণবিক ভরও বেশি। এর কার্বন সংখ্যা কম হয়, এর উৎপাদন কম। এর কার্বন সংখ্যা বেশি হয়, এর উৎপাদন বেশি। উদাহরণ আম, জাম, কাঁঠাল, আর এর উদাহরণ ধান, গম, ভুট্টা। তাহলে আজকে আমরা সালেকশন সংশ্লেষণ পার্টটা শেষ করে ফেলছি। সালেকশন সংশ্লেষণ পার্টে এতটুকুই ছিল। আমি আশা করছি এরপরে আর তোমাদের সমস্যা থাকবে না। এর পরের পার্টে আমরা যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে শ্বসন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।